ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো পাকিস্তানের মতো একটা কাজ করলো। তারা টেস্ট ম্যাচের একদিন আগেই তাদের প্রথম একাদশটা ঘোষণা করে ফেলেছে এবং ওয়েস্ট ইন্ডিজ এই কাজটা করেছে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের এই স্টার্টিং 11টা দেখে অন্তত বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চোখে আসার কথা, সেটা হচ্ছে তাদের মেকআপটা কি, কয়জন পেসার খেলছেন, কয়জন বোলারকে খেলাচ্ছেন, কি ধরনের সার্ফেস হতে পারে সেটার একটা আভাস কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই স্টার্টিং লাইন আপ দেখেই বুঝে যাওয়ার কথা। বাংলাদেশ অতটা বোকা না, তারা কিন্তু ঠিকই টেস্ট ম্যাচ শুরুর ঠিক টসের সময়টাতেই তাদের টিম লিস্টটা ওয়েস্ট ইন্ডিজকে পাঠাবে। সুতরাং এখনো স্ট্র্যাটেজাইজ করার সুযোগ আছে। নিশ্চয়ই উইকেটটা দেখেছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচ সবাই, এবং সেটার বেসিসে তারা যদি ওয়েস্ট ইন্ডিজের টিমটাকে দেখেন সেখানে কিন্তু তারা দেখবেন যে চারজন ফাস্ট বোলার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের দলটা সাজিয়েছে এবং কোনো প্রতিষ্ঠিত স্পিনার নেই। তার মানে কি অ্যান্টিগার উইকেটটা পুরোপুরি পেস বান্ধব হবে? তার মানে কি আবহাওয়ার একটা ইম্প্যাক্ট থাকবে এই ধরনের ম্যাচে? সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তারা তাদের ফার্স্ট 11-এ যাদেরকে রেখেছে সেই নামগুলো বলতে পারি। ক্যাপ্টেন ক্রেগ ব্র্যাথওয়েট রয়েছেন, সেই সাথে মিখাইল লুইস রয়েছেন, কেসি কার্টি আছেন, অ্যালিক অ্যাথানাসি আছেন, কেভিন হজ, জাস্টিন গ্রিভস, জশুয়া ডি সিলভা, কেমার রোচ, জেডন সিলস, আলজারি জোসেফ এবং শামার জোসেফ। যে চারজন পেসারের কথা বলছিলাম সেখানে কেমার রোচ রয়েছেন, যিনি বাংলাদেশকে পেলেই সামহাও খুব ভালো মতো জ্বলে ওঠেন এবং ঘরের মাটিতে খুবই বিধ্বংসী একজন বোলার। জেডন সিলস আছেন, যিনি বাংলাদেশে এসেও খেলে গেছেন, তিনি বিপিএল খেলে গিয়েছিলেন আগে এবং তিনিও বেশ ভালো পারফর্ম করেছিলেন পুরো একটা বছরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে। আলজারি জোসেফ আর শামার জোসেফকে নিয়ে তেমন আলাদা করে কিছু বলার নেই এবং ওয়েস্ট ইন্ডিজ আমার কাছে মনে হচ্ছে একেবারে পুরোপুরি ভাবে পেস অ্যাটাকটা দিয়েই বাংলাদেশকে আটকে রাখতে চাইছে। হয়তো তারা 2018 সেই স্মৃতির কথা মনে করতে চায় অ্যান্টিগাতে, যেখানে বাংলাদেশ 43 রানে অল আউট হয়ে যায় এই ওয়েস্ট ইন্ডিয়ান পেসারদের তোপের মুখে। সেখানে অবশ্য শ্যারন গ্যাব্রিয়েলরা ছিলেন যারা আলাদা করে উত্তাপ ছড়িয়েছেন। তবে এবারের যেই স্টার্টিং লাইন আপে চারজন পেসার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে, তারাও কিন্তু কোনো অংশে কম নন। সুতরাং বাংলাদেশের ব্যাটারদের জন্য একটা অশনি সংকেত অপেক্ষা করছে। তবে যে বিষয়টা মূলত আসতে চাচ্ছিলাম যে বাংলাদেশ এখান থেকে আসলে কি শিক্ষাটা পাচ্ছে, শিক্ষাটা এটাই হতে পারে অন্তত 3 পেসার নিয়ে তো বাংলাদেশকে নামতেই হবে এবং যদি মনে করে তারা যে 4জন পেসার নিয়ে খেলতে হবে সেই ক্ষেত্রে দুর্ভাগ্যজনক ভাবে আবারও একটা অ্যাওয়ে টেস্ট ম্যাচে তাইজুলকে বসিয়ে শরীফুলকে বাংলাদেশ ইনক্লুড করতে পারে। কারণ এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশের প্রেডিক্টেড স্টার্টিং 11-এ 3 পেসার থাকবেন, একজন হচ্ছেন হাসান মাহমুদ, একজন তাসকিন আহমেদ, একজন নাহিদ রানা। এখন চতুর্থ পেসারটা শুধুমাত্র শরীফুলই থাকছেন স্কোয়াডে, সুতরাং তারই সুযোগটা আসতে পারে যদি তাইজুলের জায়গায় শরীফুলকে নিয়ে বাংলাদেশ 4 পেসার তত্ত্বে যায়। সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ হবেন বাংলাদেশের একমাত্র স্পিনার। ব্যালেন্সটা কেমন হবে সেটা দেখতে আমরা খুবই ইন্টারেস্টেড, কারণ এখনো কিন্তু বোঝা যাচ্ছে না বাংলাদেশ কি করবে। কারণ ব্যাটিংয়েও যদি দেখেন সেখানে মাত্র 2জন মানে এক্সট্রা ব্যাটার বাংলাদেশ সাথে করে নিয়ে গেছে। একজন ওপেনিং স্লটের জন্য সাদমান ইসলাম, যাকে অনেক সময় তিনেও আমরা দেখি খেলতে, বা সাদমান, জাকির এবং জয়, 3জনই হয়তো যদি সুযোগ পান যে কোনো একজন 3-এ খেলেন। যেহেতু শান্ত নেই, এই ব্যাপারটাও ঘটলে অবাক হবো না। টপ অর্ডারটাকে আরেকটু শক্ত করার জন্য এই চেষ্টা অনেক সময় বাংলাদেশ করেছে। আর সেই সাথে লোয়ার অর্ডারের দিকে বা মিডল অর্ডারের দিকে যদি প্রবলেমটা সলভ করতে হয় সেখানে একমাত্র মাহিদুল ইসলাম অঙ্কনই রয়েছেন স্কোয়াডে অ্যাজ আ ব্যাটার। তো এই ব্যাটারদেরকে এক্সট্রা সুযোগ করে দিয়ে 8জন ব্যাটার বাংলাদেশ নামাবে, নাকি 4জন পেসার নামাবে, নাকি 3 পেসার 2 স্পিনারে যাবে? মোটামুটি 3টা আলাদা সমীকরণ বাংলাদেশের সামনে রয়েছে। দেখা যাক, আর কয়েক ঘন্টা পরে খেলা শুরু হবে, আমরা তখনই হয়তো জেনে যাব বাংলাদেশ কি প্ল্যান করছে। তবে এই হিন্টটা বাংলাদেশের নিতে পারা উচিত, এই উইকেটে নিশ্চয়ই পেসারদের জন্য কিছু থাকবে এবং এই কারণে হোম সাইড বাছ বিচার করে 4জন পেসারকে তাদের দলে নিয়েছে এবং কোনো প্রতিষ্ঠিত স্পিনার নেয়নি। ওয়াচ আউট বাংলাদেশ। আপনারা দেখছেন অল স্পোর্ট এবিপি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।